3 নাম্বার 15,471.2636 বর্গফুট। তাহলে এই দুটা কি প্লটের নিজস্ব প্লট, তাহলে এটা যোগ হবে। তাহলে 2 নাম্বার প্লট হচ্ছে প্লটের নিজস্ব প্লট, ঠিক আছে। তাহলে এই দুইটা যোগ করলে কত হয়? 23,183.875 নাকি 875 বর্গফুট। আচ্ছা, তাহলে আমাদের 3 নাম্বার যে প্লট, এই 1 নাম্বার প্লট, এটা মাইনাসের প্লট, তাই না? তাহলে এই আমাদের টোটাল 2 নাম্বার আর 3 নাম্বারের টোটাল ক্ষেত্রফল হলো 23,183.875 বর্গফুট। তাহলে এই যে 23,183 থেকে বিয়োগ হয়ে যাবে 1 নাম্বার প্লটের ক্ষেত্রফল। তাহলে 1 নাম্বার প্লটের ক্ষেত্রফলটা কত? কত? হ্যাঁ, 6,285.7142 বর্গফুট। এবার এটা আমাদের মূল ক্লাসের প্লট থেকে এটা বিয়োগ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমাদের 16,898.1608 স্কয়ার ফিট। তাহলে আমার টোটাল জেনুইন এই প্লটের, অর্থাৎ এই যে কালো বর্ডার করা যে লাইনটা, কালো বর্ডার করা লাইনটি হলো জমির মূল প্লট। তাহলে এই মূল প্লটের ক্ষেত্রফলটা আসছে 16,898.1608 বর্গফুট। এবার আমরা জানি কত বর্গফুট 1 শতাংশ? 435.6 বর্গফুট 1 শতাংশ। তাহলে একে বাদ দিয়া দেই, 435.6 দিয়া বাদ দিয়া দেই। তাহলে বাদ দিয়া দিলে আমাদের কত হয়? 38.7928 এত শতাংশ। হ্যাঁ, তো এটাকে যদি অযুতাংশে নেই, তাহলে 1 শতাংশ সমান কত শতাংশ? 100 শতাংশ। ভুলে গেলে তো চলবে না। 1 শতাংশ সমান 100 শতাংশ। তাহলে 100 দিয়ে এটারে গুণ করলে কত শতাংশ হবে? 3879.28 অযুতাংশ। তাহলে আমরা দেখতেছি যে এখানে আমাদের টোটাল জমি হলে এত শতাংশ। এখন শতাংশ বের করলে সহস্রাংশ হোক, অযুতাংশ হোক, কাঠা হোক, বিঘা হোক, আমরা পরিণত করতে পারবোই, তাই না? আপনার এলাকায় যদি 33 শতাংশ 1 বিঘা হয়, তাহলে 33টা এই যে শতাংশের পরিমাণকে ভাগ দিলে এসে যাবে কত বিঘা। যদি আপনার এলাকায় মানে কাঠা হয় 1.65 শতাংশ স্ট্যান্ডার্ড কাঠা, তাহলে 1.65 দিয়ে ভাগ দিলে এসে যাবে যে কত কাঠা জমি আছে। এখন অযুতাংশের প্রচলন থাকলে আপনার এলাকায় আমরা জানি 1 শতাংশ মানে 100 শতাংশ। তাহলে শতাংশকে 100 দিয়ে গুণ দিলে হয়ে যাবে কত শতাংশ। হ্যাঁ, আর যদি সহস্রাংশের প্রচলন থাকে আপনার এলাকায়, দলিল ধরে দেখেন লেখা আছে এত সহস্রাংশ, তাহলে আপনার যে ক্ষেত্রফল আছে এত শতাংশ, একে 10 দিয়ে গুণ দিলে এসে যাবে যে কত সহস্রাংশ। আমরা জানি 1 শতাংশ সমান 10 সহস্রাংশ। তো আমরা টোটাল ক্ষেত্রফলকে সবসময় আমরা কি করব? শতাংশ পরিণত করব। শতাংশ পরিণত করতে পারলে আমরা অযুতাংশ, সহস্রাংশ, কাঠা, বিঘা, হ্যাঁ, তারপরে একর, এর, হেক্টর যা খুশি করতে পারব, পরিণত করতে পারব। আচ্ছা, তো আপনার
যারা মনে করেন যে সামনে মাঠে চলে যাবেন, ফিল্ড ওয়ার্কে চলে যাবেন, ওই যে সূত্রাবলী গুলি ভুললে চলবে না। মাঠে গিয়া যদি বলেন আমি ভুলে গেছি, তাহলে কিন্তু কোনই একটা মাটি করতো না। কারণ জমির সাইজ যে কোনটা পড়বে, কখন নকশা দিব, বলবো যে এত নাম্বার প্লটের ক্ষেত্রফল করেন। এখন বলেন যদি আমি স্যার এটা দেখে যদি ভাইয়া পড়েন, হ্যাঁ, যেমন একটা এরকম মাঠে গিয়া বাড়ি আসলো কিশোরগঞ্জ, মনে আছে থাকতে কোট বাড়ি, এর অবস্থা এখন খারাপ হয়েছে, দেখা যায় খালি কুনি দিতেছে। হ্যাঁ, জিদ্দে খালি কুনি দিতেছে, মাঠে গিয়া বুঝা গেছে সূত্র। মাঠে গিয়া জমি মাপতে গিয়া যদি সূত্র বুঝা যায়, তাহলে আমি নীতিতে শেষ ওইখানে। হ্যাঁ, তো ওইটাই কি করছে, জঙ্গলের মধ্যে গিয়া, ওইদিকে আবার জঙ্গল আছে গাজীপুর, জঙ্গলের ভিতরে কি বলেছে, আমি আর খুঁজা পাই না, গেল কই, ওই গেল কই, পরে স্যার দেখছি জঙ্গলে। পরে হয়েছে, এই জঙ্গলে কেন, স্যার পাখির বাচ্চা ধরতে গেছিলাম। তো পাখির বাচ্চা এখানে পান কোথায়, স্যার আছে গাছের দিকে গিয়ে দেখে যে আসলে এই যে টুনটুনি বাসা বাঁধছে, টুনটুনি তো যে পাতা দিয়া মোড়াইয়া বাসা বাঁধে, এটা দেখছেন কিনা কেউ? হ্যাঁ, তো আসলে সে খুঁজে বাই করছে, কিছু করে বুঝা রয়েছে। আচ্ছা, তো আপনারা আমিনতি করতে গিয়ে অনেক আমিন ভাইগা পড়ে, মানে এই যে সকল কারণে একটা না একটা সমস্যা আছে তার। হ্যাঁ, তো বাইগা পড়লে চলবে না। জমির হরেক রকম হাজারো ধরনের আকৃতি, আপনাদেরকে যে কয়টা প্লটের সূত্রাবলী দেওয়া হয়েছে, আমি বলছি না যে 3টা যদি ফর্মুলা জানে তাহলে সে কোনোদিন ঠেকবে না, পৃথিবীর সকল জমি মাপতে পারবে। অনেকগুলো তো আপনাদেরকে দিছি, তো এর মধ্যে 3টা জানলে পৃথিবীর সকল জমি মাপা সম্ভব। কি বলছিলাম? বিষমবাহু, এই যে বিষমবাহু করছেন, বিষমবাহু ত্রিভুজের সূত্র, তারপরে অর্ধবৃত্তাকার, এই যে অর্ধবৃত্তাকার বাঁকা যত প্লটেরই আছে সব অর্ধবৃত্তাকার দিয়ে ক্ষেত্রফল করা, তারপরে কি একটা ট্রাপিজয়েড রুল। আর জমির বাধাবিঘ্ন অতিক্রম করার ক্ষেত্রে তখন যে সমকোণী ত্রিভুজ আর আয়তক্ষেত্রের সূত্রাবলী প্রয়োজন করে। তারপরেও আপনাদের যে সূত্রাবলীগুলো দেওয়া আছে দ্রুত করার জন্য, বা আপনার অনেকে করতে পারে যে এটা তো এই সূত্রে যায়, এটাই কইরা দেখা, তখন ওইভাবেই তো করতে হবে। কারণ আপনি আজকাল জমি মাপতে গেলে কিন্তু অনেক জানলেওয়ালা আছে, হ্যাঁ, অনেক জানলেওয়ালা কিন্তু আপনার পাশে বৈশা থাকবে। তা আপনি ভুল করলে কিন্তু ছাড় নাই, আমিনের কিন্তু ভুল করলে ছাড় পাওয়া যায় না, এটা জানেন ভালো করে। হ্যাঁ, যে হুজুরে ফতোয়া ভুল করলে আর যে আমিনে যদি মাপতে গিয়ে ভুল করে, তাহলে কিন্তু ছাড় নাই। বুঝতে পারছেন? এক একজন এক এক কথা বলবে। হ্যাঁ, তো কাজেই আমরা এটা একটা সেনসিটিভ ইস্যু, জমি মাপা, সীমানা নির্ধারণ করা, ক্ষেত্রফল করা, ভাগবাটোয়ারা করা, এগুলো একটা নাজুক ইস্যু, সঠিকভাবে করতে হবে। জমি মাপতে হবে জ্যামিতিক ফর্মুলা, জ্যামিতিক ফর্মুলার বাহিরে যদি যান তাহলেই ধরা খাইবেন। জ্যামিতিক ফর্মুলা গেলে জ্যামিতিক ফর্মুলা আপনি প্রমাণ করে দিতে পারবেন, যে অর্ধবৃত্ত আসে সূত্র বলেন, সূত্র কি, সূত্র এটা, সূত্র অনুযায়ী প্রমাণ করে দিলাম ক্ষেত্রফল এত, অর্ধবৃত্ত আসে ক্ষেত্রফল এত। ত্রিভুজের সূত্র কি, বিষমবাহু ত্রিভুজের সূত্র কি, সূত্র এটা। হ্যাঁ, তো সূত্র অনুযায়ী আপনি ক্ষেত্রফল করে দেখেন, এত হয়। আপনি চ্যালেঞ্জের মোকাবেলা সব জায়গায় টিকে যাবেন। আর বগিসগি করলে তো আর কোনোই নাই, গোজামিলের আশ্রয় নেওয়ার চেষ্টা করবেন। তো গোজামিলের আশ্রয় নিয়ে বর্তমান সময় চলা যায় না, বুঝতে পারছেন? তারপরও অ্যাপস ট্যাপস এসে অনেক কিছু আছে বর্তমান যুগে। আরেকটা লোকে অ্যাপস করে আবার পয়সা থাকবে, হ্যাঁ, অ্যাপসে করে পয়সা থাকবে, ডিজিটালে করে পয়সা থাকবে, কিন্তু আপনাকে কিন্তু জ্যামিতিক ফর্মুলা তখন প্রমাণ করে দিতে হবে। আর আপনি যদি জ্যামিতিক ফর্মুলা প্রমাণ করে দিতে পারেন, তাহলে ওকে, আপনারটাই 100% সঠিক। আচ্ছা, তাহলে আমরা আমাদের মূল জমিটা কি ছিল? এই ছিল, তাই না? আমাদের মূল জমিটা ছিল এই, তাহলে মূল জমিটা ছিল এই। তাহলে এই আকৃতির জমি, তাহলে দেখেন 3টা বাহু সরল আছে, একটা বাহু বক্র আছে। 3টা বাহু সরল, একটা বাহু বক্র। তো আপনার এমন হইতে পারতো যে 3টা বাহুই বক্র, 3টা বাহুই বক্র। তো আপনার
এরকম জমি আপনারা পাবেন, হ্যাঁ, যে সকল বাহুই বক্র এমন পাবেন। হ্যাঁ, তো কাজে মনে করেন যে আপনার সূত্রগুলো ভুললে চলবে না, চর্চা করবেন রেগুলার। আর আজকাল তো মোবাইলে ছবি উঠায়ও রাখা যায় সূত্রাবলীগুলি, একটা কাগজে সুন্দর করে সাজাইলেন, সাজায় পর একটা ছবি করে উঠায় রেখা দিলেন। আপনি মনে করেন যেখানে যান, সময় পেলেন একটু প্র্যাকটিস করলেন, যে দেখি আমার সূত্রগুলো মুখস্থ আছে কিনা। এটা ভুললে কিন্তু চলবে না। আপনাদের ফিল্ড ওয়ার্ক কিন্তু আগামী মাসের প্রথম সপ্তাহে, ফিল্ড ওয়ার্ক দ্বিতীয় সপ্তাহ ফাইনাল পরীক্ষা। এক কন্যা নিখোঁজ। তাহলে আব্দুল আলীর
ওয়ারিসদের মধ্যে রেখে গেছেন 2 স্ত্রী, 1 মৃত পুত্রের 1 পুত্র, 1 কন্যা, 1 মৃত কন্যার 1 কন্যা, 1 সন্তান হিজরা আর 1 কন্যা নিখোঁজ। নিখোঁজের তারিখ 10-10-2024। আর মৃত কন্যার মৃত্যুর তারিখ দেওয়া আছে, মৃত পুত্রের মৃত্যুর তারিখ দেওয়া আছে। আর আব্দুল আলী কত তারিখে মারা গেছেন, কোন সনে মারা গেছেন তাও লেখা আছে। এমত অবস্থায় ফারাইজ দেওয়া হইল যে ওয়ারিসদের মধ্যে এই আছে, আর তার সম্পদের মধ্যে 60% জমি ভিন্ন আর কিছুই নাই। যদি থাকে স্থাবর অস্থাবর সম্পত্তি বন্টনের নিয়ম একই। আমাদের সমাজে স্থাবর সম্পত্তিগুলো বন্টন করে, তো অস্থাবর সম্পত্তি আছে সেগুলো বন্টন করে না, কিন্তু এটা দূষণীয়। কারণ স্থাবর হোক আর অস্থাবর হোক, সকল সম্পদের বন্টনের নিয়ম একই। মনে করেন যে ওই আব্দুল আলীর একটা গাবি আছে, একটা গাবি, এখন উনি মারা গেলেন, এইটা তো তার অ্যাসেট, তাহলে এই গাবিটা বন্টন হবে। তো বলতে পারেন এটা কি জবাই করে মাংস বন্টন হবে? না, গাবির একটা বাজার মূল্য, মানে বর্তমান বাজার মূল্য কত সেটা আপনি মার্কেটে দেখান। বাজার মূল্য, সর্বোচ্চ যে বাজার মূল্য, সেই বাজার মূল্য ধরে ওই গাবিটার মূল্য ধরে তারপর হইলো টাকা বন্টন হবে। এখন ওয়ারিসদের মধ্যে কেউ কিনে নিতে পারে বা বাজার বিক্রি হয়ে যেতে পারে, কিন্তু ওইটার যে মূল্যটা ওইটা বন্টন হবে। একটা গাছ আছে বাড়িতে, মনে করেন একটা সেগুন গাছ আছে, সবারই লোভ আছে, একটা ফলের গাছ আছে বা একটা গাছ আছে, তাহলে ওই বন্টনের নিয়ম একই। ঘরে কিছু ফার্নিচার আছে, বন্টনের নিয়ম একই, মূল্য ধরে বন্টন করা। হ্যাঁ, যদি এমন হয় যে ফার্নিচার এই পরিমাণ আছে যে ভাগাভাগি করে দেওয়া যাবে, তাহলে তো এটা হবে, কিন্তু ওই পরিমাণ না থাকলে মূল্য ধরে তারপরে বন্টন হবে। স্বর্ণ আছে, তাহলে স্বর্ণ কি পরিমাণ আছে সেইটা প্রত্যেকে পাবে কত, হিসাব করে বের করতে হবে। মোট স্বর্ণ কত গ্রাম বা রৌপ্য কত গ্রাম আছে, হিসাব করে প্রত্যেকে কত গ্রাম পায় ওই হিসাব বের করতে হবে। এখন যদি প্রত্যেকে নেওয়ার মতো না থাকে, তাহলে স্বর্ণ বা রৌপ্যের যে মোট মূল্যটা কত সেটা আপনার কি হবে, বন্টন হবে। ব্যাংকে টাকা আছে, ওই টাকাটাও আপনার জমির মতোই বন্টন হবে, যে প্রত্যেকে কত টাকা করে পাবে। অনেক লোক আছে না, ব্যাংকে টাকা গচ্ছিত রেখে মারা গেছে, ওয়ারিশ রেখে মারা গেছে, তখন কিন্তু আইনজীবীর কাছে আসবে, হ্যাঁ, যে আমাকে একটা ওই করে দেন, এখানে আমি তো ব্যাংক থেকে টাকা উঠাবো, এখানে আমার ওয়ারিশান, এই আমার সার্টিফিকেট, সেই অনুযায়ী আপনি করে দেন। হ্যাঁ, তো যাই হোক, ফারাইজ করবেন, তাহলে স্থাবর সম্পত্তির বন্টনের নিয়ম একই। তাহলে এই ফারাইজটা আপনারা করেন, সবাই করেন। এই অনন্ত ক্লাসে আসেন না তো ঠিক মতো, বুঝবেন। তাহলে ওয়ারিসদেরকে আগে চিনবো, তাই না? আচ্ছা, ওয়ারিসদেরকে চিনতে হবে। 1 নম্বরে কে কোন শ্রেণীর ওয়ারিস, 2 নাম্বার হলো কার কারণে কে বঞ্চিত হবে, বঞ্চিতদের তালিকা তৈরি করা জানতে হবে। তারপরে যে সকল ওয়ারিসরা পাবে তাদের অংশ কত হবে সেটা জানতে হবে। তাহলে এখানে স্ত্রী কি জাবিল পুরুষ, তারপরে দেখেন 1 মৃত পুত্রের 1 পুত্র, মানে পৌত্র সবসময় আসাবা, তাই না? পুত্র সবসময় আসাবা, পুত্র পুত্র প্রপুত্র, পুত্র দ্বারা সকলেই আসাবা। আচ্ছা, তাহলে কন্যা আছে, তারপরে কন্যা এইখানে, এই যে এইখানে আছে, দেখেন মৃত পুত্র 1 পুত্র পৌত্র আসাবা আছে, আর এইখানে তারা জাবিল পুরুষ ছিল, এখন কি জাবিল পুরুষ থাকবে? তারা মৃত কন্যার কন্যা, তাহলে এদিকে আছে হিজরা, এদিকে আছে হিজরা। তো আপনার এই যে আব্দুল আলীর আগেই মারা গেছে 1 কন্যা, 20 সনে মারা গেছে। হ্যাঁ, আরেকজন মারা গেছে 20 সনে, 20 ছয়ে আরেকজন কন্যা মারা গেল 15-11-তে। আব্দুল আলীর আগেই মারা গেছে। হ্যাঁ,
তাহলে এটা কি হবে, আপনার যে মুসলিম পারিবারিক আইন আছে, মুসলিম পারিবারিক আইনের আওতায় বন্টন হবে। তাহলে মুসলিম পারিবারিক আইনে কি বলা আছে, অর্থাৎ যার সম্পত্তি বন্টন হবে তার পূর্বে যদি তার কোনো পুত্র কন্যা মারা গিয়ে থাকলে তার সন্তানদের মধ্যে কি বন্টন হবে। তাহলে ওই বন্টনটা কি, তার পুত্র বা কন্যা জীবিত থাকলে যতটুকু পেত ঠিক ততটুকুই পাবে, আইনে ওইটাই বলা আছে। তাহলে আব্দুল আলীর পুত্র এবং কন্যা দুইজন আগে মারা গিয়েছিল, তারা 100 বছর আগে মারা যাক, অসুবিধা নাই, কিন্তু খেয়াল করতে হবে যার সম্পত্তি বন্টন করতেছেন উনি 1961 সনের 15 জুলাই পরে মারা গেছেন কিনা। যার সম্পত্তি বন্টন করবেন এই আইনটা হয়েছে 1961 সনের 15 জুলাই। তাহলে 1961 সনের 15 জুলাইয়ের পরে যে কোনো সনে মারা গিয়ে থাকলে তার সম্পত্তি মুসলিম পারিবারিক আইন অনুযায়ী বন্টন হবে। আর যদি 1961 সনের 15 জুলাইয়ের আগে মারা গিয়ে থাকে যার সম্পত্তি বন্টন করতেছেন, তাহলে কিন্তু 61 সনে মুসলিম পারিবারিক আইন প্রযোজ্য হবে না, মুসলিম ফারায়েজের যে নীতি সেই অনুযায়ী বন্টন হবে। বুঝতে পারছেন, ফারায়েজের নীতি অনুযায়ী তারা পাই না, তাই না, কারণ লাওয়ারিস হয়ে গেছে গা, এরা কি লাওয়ারিস। এখন মনে করেন মুসলিম পারিবারিক আইন মানে মৃত ব্যক্তির পুত্র, মৃত পুত্র বা কন্যা তাদের সন্তানরা ঠিক ততটুকুই পাবে ওই যে মৃত সন্তান জীবিত থাকলে যতটুকু পাইত। আচ্ছা, তাহলে আমরা দেখতেছি যে এই যে পুত্রের কারণে এই যে কন্যা, হ্যাঁ কন্যা, তার মৃত কন্যার কন্যা, এরা কি মুসলিম পারিবারিক আইনের আওতায় চলে আসে, আশা হয়ে গেছে। আচ্ছা, হিজরার অবস্থা কি, আমাদের সমাজে হিজরা আছে না, হিজরা আছে তো, মানে ক্লিবলিঙ্গ, যেটা আমরা মানে তৃতীয় লিঙ্গ বলি এখন, তৃতীয় লিঙ্গ বা ক্লিবলিঙ্গ। হ্যাঁ, আচ্ছা, তো হিজরার বিধানটা কি, হিজরার বিধান মানে কয়েক ধরনের হিজরা আছে, আপনারা হিজরার টপিকসটা পড়ে দেখবেন, যে বলা আছে যে হিজরার যদি পুরুষ নিদর্শন থাকে, হিজরার যদি অনেক হিজরার পুরুষ নিদর্শন আছে এবং ওই পুরুষ নিদর্শনটা সে প্রস্রাব করে দেড়ছে, তাহলে তাকে পুরুষ গণ্য করা হবে। আর অনেক হিজরার মেয়ের নিদর্শন আছে, তাহলে ওই প্রস্রাবের রাস্তা দিয়ে যদি প্রস্রাব নির্গত হয় তাহলে তাকে মেয়ে হিসেবেই গণ্য করা হবে। আবার অনেক হিজরার দুইটা অঙ্গই আছে, এটাকে বলে খুনসা মুশকিল। এটা কি বলে, খুনসা মুশকিল, জটিল খোঁজা। খোঁজা তো একটা আছে, খোঁজা মানে হিজরা, একটা হলো পুরুষ নিদর্শন আছে আর একটা মহিলা নিদর্শন আছে, কিন্তু আর একটা নিদর্শন দুটোটাই আছে, এমন হিজরা আছে দুটোটা নিদর্শনই আছে। তাহলে এটাকে বলা হয়েছে খুনসা মুশকিল, অর্থাৎ জটিল খোঁজা, যেহেতু তার দুই অঙ্গই আছে। তাহলে এবার কি হবে, তাকে পুরুষ গণ্য করব না মহিলা গণ্য করব, দুইটা নিদর্শনই আছে। ফারাইজবিদরা বলছেন এটার যে বিধান, ইসলামী বিধান, তাকে প্রস্রাব করতে বলা হবে। যে অঙ্গ দিয়ে আগে প্রস্রাব বের হবে, অনেক সময় আছে যে পুরুষ অঙ্গ দিয়ে আগে আসে, অনেক সময় আছে মহিলা অঙ্গ দিয়ে আগে আসে। তাহলে যে অঙ্গ দিয়ে প্রস্রাব আসবে আগে, এখন মানে দুই অঙ্গ দিয়ে আসে প্রস্রাব, তাহলে যে অঙ্গটা আগে আসছে তাকে তাই গণ্য করা হবে। আর যদি দেখা যায় যে না দুই অঙ্গ আছে বটে কিন্তু একটা অঙ্গ দিয়ে প্রস্রাব আসে আরেকটা দিয়ে আসে না, তাহলে তো মানে আইডেন্টিফাই করা সহজই।